ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, প্রীতি, নমস্কার জানাচ্ছি। স্নেহের অরিজিৎ, তার সৎ কথায় প্রতিদিনের মনন, এই আলোচনা শুধু বলবো না, অনুধ্যান দিয়ে সকলের মনের সেবা করছে। ঠাকুর, মা, স্বামীজির চরণে আন্তরিক প্রার্থনা করি যেন আজীবন সে এই মহা সৌভাগ্য লাভ করে যেতে পারে। পরম কথা সকলকে শোনাতে পারা বড় কম কথা নয়। এই সৌভাগ্য তার লাভ হয়েছে, সে আন্তরিকভাবে এই ব্রত পালন করতে চেষ্টা করে, সেই জন্যই ঠাকুর, মা, স্বামীজি তাকে এত সুযোগ দিচ্ছেন। এই সৌভাগ্য তার লাভ হোক আজীবন, এইটি প্রার্থনা। আজকের আমাদের আলোচনার সারাদিনেরই বিষয় মূল্যবোধের ওপর। এটি শুধু ভক্ত বা ভাবানুরাগী সম্মেলন নয়, অভিভাবক সম্মেলনও বটে। সেই জন্য মূল্যবোধের আলোকে সন্তান কিভাবে জীবন গঠন করবে, কিভাবে সে সফল হবে, সেই দিকটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। অনেক বাবা মা ভাবেন মূল্যবোধ ইত্যাদি বড় বড় কথা, আগে ব্যবহারিক জীবনে সফল হও, তারপর ওসব ভাবা যাবে। কিন্তু আমাদের প্রথমেই পরিষ্কার করে বুঝে নিতে হবে মূল্যবোধ কেন দরকার। জীবনে সাফল্য পেতে গেলে আমরা দেখব মূল্যবোধের ভূমিকা কম নয়। সাফল্য কোনো ম্যাজিক নয়, হঠাৎ করে একদিনে হয় না। এটা কোনো মেড ইজি নয়, এর কোনো মেড ইজি নেই। অনেক বছর ধরে একটু একটু করে তার সোপান প্রস্তুত করতে হয় নিজেকে, বা তার অভিভাবকরা ছোট থেকে গড়ে দিতে চেষ্টা করবেন। আমরা প্রথমে থিওরিটিক্যালি এই ব্যাপারটিকে দেখার চেষ্টা করি। আধুনিক বায়োলজির একটি বিশেষ ভাবনা যে মানুষ তো বিবর্তনের জগতে সবচেয়ে শেষ প্রাণী। দৈহিক দিক থেকে যা বিবর্তন তা এখন হয়ে গেছে, এর পরে যেটা হবে সেটা হবে মানসিক। কারণ প্রকৃতি মানুষের হাতে এমন একটা যন্ত্র তুলে দিয়েছে, মাল্টিপারপাস একটা যন্ত্র, সেটা তার ব্রেন। সেইটা দিয়ে বাইরের প্রকৃতিতে যখন যা করবার দরকার, যখন যা করবার ইচ্ছে, মানুষ সেটা করতে পারে। মানুষের উঠতে ইচ্ছে হয়েছে, পাখির মতো তাকে ডানা তৈরির জন্য শত শত জন্ম অপেক্ষা করতে হয়নি, সে প্লেন বানিয়ে নিয়েছে। সমুদ্রের প্রাণীর মতন সে মানে জলে সাঁতার কাটতে চায়, জলের তলায় ঘুরে বেড়াতে চায়, সে স্কুবা ডাইভিং করছে। সেই হাঁসের পায়ের পাতার মতন ফিন করে আরো নানা রকম জিনিস, কোনো অসুবিধে নেই। আমি যা করতে চাই, একটা মানুষ যা যা করতে চায় বাইরের প্রকৃতিতে, নিজের মস্তিষ্ক কাজে লাগিয়েই সে করতে পারে। তার জন্য কোনো একটা অঙ্গ তৈরি করবার দরকার প্রকৃতির হচ্ছে না। তাহলে দেহের যা বিবর্তন, মোটামুটি সেটা যা হবার হয়ে গেছে, এটা আধুনিক বিজ্ঞানীরা বলছেন। এরপর কি? বিবর্তন ছাড়া তো কোনো একটা জিনিস থাকতে পারে না, স্ট্যাগন্যান্ট। তাহলে এরপর কি হবে? এইখানেই আধুনিক বিজ্ঞান উত্তর দিচ্ছেন। যারা দিচ্ছেন তাদের মধ্যে একটা উজ্জ্বল নাম স্যার জুলিয়ান হাক্সলি। তারা বলছেন যে মানুষের মনটাকে তার দৈহিক স্তর থেকে আলাদা করে নিয়ে সেই মনের আলাদা করে বিস্তার বিবর্তন ঘটানো যায়। এর তিনি নাম দিচ্ছেন সাইকোসোশ্যাল ইভলিউশন। ইভলিউশন ছাড়া মানুষ থাকবে না, কোনো প্রাণীই থাকবে না। মানুষের শরীরের ইভলিউশন শেষ হয়ে গেল, এরপরে সে এগোবে মন নিয়ে। এই মনের বিস্তার কি করে হবে? বোধ শক্তিতে, সহানুভূতিতে, ভালোবাসায়। এটাই আমরা খুব সাধারণভাবে একেই আমরা বলি মূল্যবোধ। আমাদের শাস্ত্রেও তার ব্যাখ্যা আছে, সে কথায় পরে আসছি। এই বিবর্তন কিন্তু অনিবার্য।
একটা প্রাণী থেকে একটা মানুষ হলো, প্রাণী কখনো বলতে পারে না যে আমি বিবর্তনের পথে যাব না, আমি এরকমই থাকবো, আমি শত শত জন্ম পর মানুষ হব না। এটা অনিবার্য, প্রকৃতি এই রুল করে রেখেছে, মানুষ এটাকে আটকাতে পারে না। ইভলিউশনের রাস্তা ধরে এই কথাটা বলা যায়, এই মনের কথাটা যে এলো, ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, ইন্টারেস্টিং লাগবে। স্তন্যপায়ী প্রাণীদের দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আদি, প্রিমিটিভ, আর পরবর্তী। তো এই যারা বেসাল ম্যামালস, তাদের মধ্যে মানে তাপের সমতা রাখবার কোনো ব্যবস্থা ছিল না, নেই এখনো যারা প্রিমিটিভ প্রাণী আছে। তাহলে তারা কি করতো, সারাদিন কর্মচঞ্চল থাকতো, আর রাত হলেই তারা অলস হয়ে যায়, তাদের রক্তের তাপমাত্রা ভীষণ কমে যায়, তারা আর কোনো কাজ করতে পারে না। তো প্রকৃতি দেখছে যে এইটা তো ইভলিউশনের পক্ষে ভালো নয়, তার জন্য ওই পরবর্তী ডিরাইভড ম্যামালস যারা, তাদের মধ্যে কিন্তু ওই থার্মো রেগুলেটরি সিস্টেমটা আছে। মানে ইচ্ছা করলে সেই প্রাণীরা রাত্রিরেও দিনের মতন সমান কাজ করতে পারে। তো ওই বিবর্তন হতে হতে মানুষে এসেছে, মানুষের যে ব্রেন এত দুর্দান্ত কাজ করছে, যার জন্য মানুষ সমস্ত প্রাণী জগতের উপর প্রভুত্ব করছে, ওই ব্রেনের জন্য কিন্তু ওই সিস্টেমটার প্রচুর অবদান। তো এইভাবে মানে বলতে চাইছি যে মানুষের যে মনের একটা বিবর্তন হবেই, আমি চাই বা না চাই, এইটা অনিবার্য, হতেই হবে। মানুষ এখন প্রকৃতির কাছ থেকে এই ইভলিউশন ঘটানোর দায়িত্বটা নিয়ে নিয়েছে। কিন্তু এই যে মানুষের মনের একটা বিবর্তন, এর এই শক্তিটা এরকম যে বিজ্ঞান বলছে এই শক্তিতে সে উন্নতিও করতে পারে, বিনাশও করতে পারে, প্রকৃতির যেমন নিজেরও তেমন। তাহলে মানুষ যখন প্রকৃতির কাছ থেকে ইভলিউশনের সামর্থ্য বা দায়িত্ব গ্রহণ করলো, তার কাছে দুরকম রাস্তা খোলা রইল। একটা হচ্ছে শক্তির পথ, স্বার্থের পথ, ভোগের পথ, আর একটা পথ সংযমের, নৈতিকতার, ভালোবাসার। ইতিহাস দেখেছে শত শত বছর ধরে যে মানুষ যদি স্বার্থের পথে যায়, তার ফল কিন্তু ধ্বংস, পরিবেশ ধ্বংস, যুদ্ধ, সমাজের ভাঙন, পরিবারের ভাঙন। তাহলে মানুষের কাছে টিকে থাকবার জন্য, মানে শুধু আদর্শবাদী বিলাস নয়, তার অস্তিত্বের জন্যই অন্যতম শর্ত, নিজেকে টিকে থাকবার জন্যই অন্যতম শর্ত, সেটা হচ্ছে মূল্যবোধের পথে যাওয়া। এইবার এটা আমরা থিওরিটিক্যালি দেখলাম। হাক্সলি বলেছিলেন যে প্রকৃতির স্ট্রাগল অফ এক্সিস্টেন্স, এই যে নীতিটা, এইটা যদি মানুষ নিজেদের মধ্যে চালায়, মানে প্রাণী জগতে এইটা ঠিকই আছে, স্বামীজিরও এইটা নিয়ে খুব সুন্দর আলোচনা আছে যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা কিন্তু মানে মনুষ্যেতর প্রাণীদের নিয়ম। আমরা কি তা কখনো করতে পারি? কখনো মানুষ তা করতে পারে না, তার মানুষের সভ্যতা সমাজই থাকবে না। এই জন্য ন্যায়, সহানুভূতি, সংযম, দায়িত্ববোধ, এইসব মূল্যবোধ মানুষকে গড়ে তুলতে হবে যাতে সভ্যতা বাঁচে। কাজেই এই যে প্রকৃতি মানুষকে এই পর্যন্ত নিয়ে এসে তারপর ছেড়ে দিয়েছে, বা মানুষ প্রকৃতির হাত থেকে নিয়ে নিয়েছে তার অগ্রগতির পথ, এরপর আর প্রকৃতির হাতে বিষয়টা রইল না, মানুষের কাছে চলে গেল। সেইটা কি ব্যাপার, বিবেক, বুদ্ধি আর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে মানুষের অগ্রগতি। এখান থেকেই মূল্যবোধের প্রশ্নটা আসছে। এই জন্য আইনস্টাইন বলেছিলেন যে চরিত্র আর মূল্যবোধ ছাড়া জ্ঞান বিপজ্জনক। জ্ঞান অনেক থাকতে পারে, মানুষের অনেক বুদ্ধি থাকতে পারে, আমরা সুপারসনিক প্লেন বানাচ্ছি, কিন্তু সেই প্লেনে করে দুর্গত অঞ্চলে খাবারের প্যাকেট ফেলে আসবো না বোমা ফেলবো, এইটা তো আমাদের বিবেকের ওপর। আমি যদি সব জায়গায় ওই প্লেনে করে বোমা ফেলতে থাকি, তাহলে কোথায় দাঁড়াবে পৃথিবীটা? আপনার আমার ঘরের ছেলেমেয়েরা প্রচন্ড বুদ্ধি, ছোট থেকে তাদের যদি আপনি ভালো হতে না শিক্ষা দেন, সকলের ভালো করতে হয়, সকলকে নিয়ে মিলেমিশে চলতে হয়, সকলের একটা ভালো জিনিস পেলে সবাইকে দিয়ে খেতে হয়, এইটা যদি আপনি ছোট থেকে না শেখান, সে বড় হলে আরো অনেক বড় বড় ব্যাপারে জড়িয়ে পড়বে, একটা সামান্য জিনিসের জন্য মানুষকে খুন পর্যন্ত সে করবে, তাতে কার ভালো হবে?
অন্যের তো ভালো হবেই না, যদি অন্যের কথা নাও ভাবেন, সমাজের কথা নাও ভাবেন, তার নিজেরই তো ভালো হবে না। সর্বক্ষণ যদি সে মতলব মারতে থাকে, প্রচন্ড বুদ্ধি, কি করলে আমি ধরা পড়বো না, এইসব নানা রকম এই গোয়েন্দা গল্পগুলিতে আমরা যেমন দেখি। কাজেই তাদের বুদ্ধি বুদ্ধি তো আপনি কাউকে আটকাতে পারবেন না, বুদ্ধি সকলেরই আছে। ওই বুদ্ধিটাকে ভালো দিকে চালনা করতে হবে। ব্যবহারিক দিকটা একবার দেখবো, যে আমরা সাফল্য বলতে অধিকাংশ ক্ষেত্রেই বুঝি ভালো জীবিকা। সেখানেও আমরা দেখছি যে মানুষ উচ্চশিক্ষিত হচ্ছে খুবই, কিন্তু পছন্দ মতো কাজ পাচ্ছে না। কেন? কারণ সফট স্কিলের অভাব। আজকাল স্কিলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সফট আর হার্ড। হার্ড স্কিল কোনটা? যেটাতে আমি কোনো যন্ত্রপাতি চালাতে পারি, মানে প্রযুক্তিগত টেকনিক্যাল ব্যাপারটা, সেটা তো শিখতেই পারবে মানুষ, যার বুদ্ধি আছে সেই শিখে নেবে। কিন্তু সফট স্কিল না থাকার জন্য মানুষ প্রতিযোগিতায় পারছে না। সেইগুলো হচ্ছে নিজস্ব গুণাবলী। যখন আমাকে কোনো একটা বড় প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা, ওই ভাইভাটা হয় কিসের জন্য? মানুষের মন বোঝার জন্য। তুমি অন্যের সঙ্গে ভালো ব্যবহার করবে কিনা, পরিস্থিতিতে তেমন প্রয়োজন পড়লে তুমি কি ক্যাটক্যাট করে কথা বলবে, তোমার মনটা কিরকম, এইটা জানতে চান নিয়োগকর্তারা। কয়েক বছর আগে যাদবপুর ইউনিভার্সিটিতে একটি সেমিনার হয়েছিল। তাতে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি, তারা বলেছিলেন যে তাদের কাছে কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি কি জিনিস, বা আজকের ভাষায় বলে এমপ্লয়েবিলিটি কি সেটা না, তারা পছন্দের অনেকগুলো সফট স্কিলের কথা বলছেন। তারা বললেন যে ওই 60টার সফট স্কিলের সংজ্ঞা দিয়েছেন। আরো দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্মিথ কাউন্টি ইন্ডাস্ট্রি কাউন্সিল নামে একটি সংস্থা, এরাও বছর 15 আগে একটা সমীক্ষা করেছে, সেখানে ওই 60টা সফট স্কিলের কথা উঠে এসেছে। তার মধ্যে কি কি, মানে নামগুলো বড় বড় ভারী ভারী, কিন্তু শুনলে আমরা বুঝতে পারবো যে এটা সব মানুষেরই বেসিক্যালি দরকার। সততা, সকলকে ভালোবাসবার ক্ষমতা, ভালো ব্যবহার, নিজের সুস্বাস্থ্য, সকলের সঙ্গে মিলেমিশে চলবার ক্ষমতা, এইগুলো হচ্ছে সফট স্কিল। আর ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সেমিনারের কথা বলছিলাম, সেখানে ওই কর্তা ব্যক্তিরা সবাই বললেন যে এমপ্লয়েবিলিটি কি করে আসে, শিক্ষার সঙ্গে আমরা চরিত্রটাকে দেখি। আমাদের শাস্ত্র কিন্তু আমরা বিশেষ করে ওই যদি গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দেখি, সেখানে দেখবো দৈব সম্পদ যে কথাগুলিকে বলা হয়েছে, সেই এই যে 60টি সফট স্কিল যেটা আজ আমেরিকায় উঠছে যাদের কথা, সেগুলিকে তলিয়ে দেখলে দেখা যাবে যে এই গীতার কথাই সেইগুলো। ভালো নম্বর, বড় চাকরি, খ্যাতি, অর্থ সবই জীবনে দরকার, কিন্তু আজকের এই প্রতিযোগিতামূলক সমাজে আমরা অনেক সময় সাফল্যের পেছনে ছুটতে গিয়ে মূল্যবোধকে অবহেলা করে ফেলছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে ওই আইনস্টাইনের কথা, যে চরিত্র বা মূল্যবোধ ছাড়া জ্ঞান কিন্তু বিপজ্জনক। কেননা জ্ঞান অনেক থাকবে, কি করবে সেটা সে জানবে না, সেটা অভিশাপ হয়ে দাঁড়ায় সকলের জন্যই। আমাদের মনে পড়ে কথামৃতকার মাস্টার মশাই যখন প্রথম কথামৃত লিখেছিলেন, তখন তিনি তার স্কুলে ছেলেদের পাঠ্য করেছিলেন। তাতে অনেকে বলল যে নিজের বইটা পাঠ্য করবার জন্য, নিজের বই বিক্রি করবার জন্য উনি এরকম করেছেন। সেটা আবার তার কানে তুলে দেওয়ারও লোক আছে, এই সমালোচনাগুলো। তো তিনি কিন্তু একটুও বিচলিত হতেন না। তিনি বলতেন, এখন কেউ বুঝতে পারছে না, ছেলেরা যখন বড় হবে, সংসারে ঘা খাবে, অনেক আঘাত পাবে, বিফল হবে, তখন তাদের মনে হবে, তখন তারা মনে করবে যে সেই পড়েছিলাম ঠাকুরের কথাগুলি। আমি এখন থেকেই ওদের হাতে, ওই সংসারে তারা জ্বলবে, সেই ওষুধটা আমি এখন থেকেই কিন্তু তুলে দিচ্ছি, সেই মলমটা আমি এখনই দিচ্ছি। তো এই আমাদের সব বাবা মায়েদেরই, সব অভিভাবকদেরই কাছে এই একটাই অনুরোধ, জীবনের পথে চলতে গিয়ে তারা অনেক অভিঘাত পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন যেন একটা মলমের সন্ধান তাদের হাতে থাকে।
আমরা যেমন জানি কোথাও ধাক্কা লেগে গেলে, রক্ত জমে গেলে থ্রম্বোফব লাগাতে হবে। তো এইরকম তারাও যেন জানে যে আমাদের একটা মেন্টাল সাপোর্ট আছে। তো ঠাকুরমা, স্বামীজি বা যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন, সে যাকে ভালোবাসে, তাদের ভালো ভালো কথা তাকে মুখস্থ করিয়ে দিন। যখন তার দরকার হবে, সে তো বই নিয়ে সঙ্গে ঘুরছে না, সবসময় ফোনে পাবে, নাও হতে পারে, কিন্তু যদি মনে থেকে যায় তাহলে একদিন না একদিন কাজে লাগবে। আমাদের আহ, যে সেন্টারগুলি আছে সাধারণত সেখানে চেষ্টা করা হয় রোববার করে ছোট ছোট স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে ভারতীয় সংস্কৃতি একটু শিক্ষা দেওয়া, চ্যান্টিং শেখানো। তো এরকম আমাদের এন্টালিতে একটি সেন্টার আছে, সেখানে ওই রবিবারের বাল মন্দিরে একটি ছেলে, অনেকেই এসে শেখে, তো সেও শিখেছিল। তারপরে অনেক দিন পরে বিদেশে গেছে, উম, সেখানে একটা সেমিনার হচ্ছে, তো সবাই বলছে এইখানে একজন ইন্ডিয়ান আছে, আমরা তো কেউ বেদ উপনিষদ জানি না, ও জানে। ও একটা চ্যান্টিং করবে, সেটা দিয়ে আরম্ভ হবে, তার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে। কেননা পুরো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো সম্পর্কই নেই বেদ উপনিষদের সঙ্গে, কিন্তু ওই ছোটবেলাকার যে শিক্ষা ছিল সেইটা একটু মনে আছে। সেটা তখন যেটুকু মনে আছে করলো, কেউ তো আর জানে না ভুল করছে কি ঠিক করছে। পরে সে যখন দেশে এলো, তখন মাতাজিদের খুব মজা করে বলল যে সেই শিখেছিলাম আপনাদের কাছে, সেইটা করে আমি মুখ রক্ষা করলাম। শিক্ষাটা থাকলে কখনো না কখনো কোনো না কোনো ভাবে কাজে লাগবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে মানুষের যেগুলো বেসিক নিড, যেগুলো না হলে মানুষ বেঁচে থাকতেই পারবে না, সেই ভিত্তিটা খুব ভালো করে আমাদের ছোটবেলা থেকেই গঠন করে দিতে হবে। বেসিক নিড কোনগুলো? 1 নম্বর ধরছি খাওয়া। আমাদের শাস্ত্র বলছেন হিতভুক, মিতভুক, শ্রমভুক। আজকাল আমাদের এমন একটা ধারণা হয়েছে যে ছোট বাচ্চা যা পাচ্ছে তাই খাক, পরে বড় হলে সাবধান হবে। এখন এই ধারণাটার কোনো ভিত্তি আছে কি? যেটা ক্ষতিকর জিনিস সেটা তো, যে খাদ্য কি ভাববে যে ও বেচারা শিশু, ও না জেনে খেয়েছে, ওর কোনো ক্ষতি করব না, তা তো হতে পারে না। যেটা ক্ষতিকর সকলের জন্যই সমান ক্ষতিকর। মানুষ যে সাফল্য অর্জন করবে, সে ছোটবেলা থেকে ভালো করে সতেজ খোলা মন নিয়ে পড়াশোনা শিখবে, কি করে হবে যদি তার শরীরটা ঠিক না থাকে? সে যেন পুষ্টিকর খাবার খায়, এটা প্রথম দেখতে হবে। তার শরীরের জন্য কি কি দরকার? সবার যেমন এক মাপের জামা হয় না, সেরকম এক খাবার, মনের এক খোরাক সবার হবে না। তার কি দরকার বাবা মাকে বুঝতে হবে, দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তেল, ভাজাভুজি, বেশি কার্বোহাইড্রেট অতিরিক্ত, এগুলো সব একেবারেই নয়। ওই যে শাস্ত্রের কথা, হিতভুক, যেটা শরীরের হিত করে, পুষ্টিকর ভালো খাবার। মিতভুক, অল্প করে খেতে হবে। আর শ্রমভুক, সঙ্গে সঙ্গে পরিশ্রম করতে হবে। এইগুলো কিন্তু একটু একটু করে আমাদের সফলতার ভিত করে দেয়। আর রাজা মহারাজ বলতেন ব্রহ্মচর্যের দ্বারা খুব শক্তি হয়। আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষের একদম সেই প্রাচীন কালে ব্রহ্মচর্য হচ্ছে চতুরাশ্রমের প্রথম পর্যায়। যখন মানুষ লেখাপড়া করছে, ব্রহ্মচর্য মানে কি? কোনো অপচয় থাকবে না জীবনে। খাবার খারাপ খেলেও সেটা হজম করতে অনর্থক শক্তি চলে যায়। অনর্থক চিন্তা, অদরকারি চিন্তা, কোনো বাজে কথা, অদরকারি কথা দরকার নেই। তো ছোটবেলা থেকে তাকে শেখাতে হবে। চারপাশের মানুষজনকে আমরা দেখি কত অবান্তর কথা বলছেন, এই কথাটা না বললেও তো চলতো। আমার একটা কথা আরো অনেক কথাকে আমন্ত্রণ করে নিয়ে আসে বিনা প্রয়োজনে। আমি যদি বুঝতে পারি কোনটা দরকার, তাহলে সেই মতন আমি চলবো। আমাদের শাস্ত্রে একটি কথা আছে, বিদ্যা ব্যসনে লভতে বিদ্যাম নান্যা। বিদ্যা যার ব্যসন, সেই একমাত্র বিদ্যা লাভ করতে পারে, আর কেউ নয়। ছাত্রদের ছাত্রাণাম অধ্যয়নম তপঃ। তাহলে সে বিদ্যা লাভ করবে কি করে? আমার ভবিষ্যতের সফলতা দাঁড়াবে কিসে যদি আমার বিদ্যাটাই নড়বড়ে হয়? আর বিদ্যা যদি আমি ভালো করে পেতে চাই, তাহলে আমাকে সব দিক থেকে মনের অবান্তর ক্ষতি কাটছাঁট করে আমি যা পড়তে ভালোবাসি, যে জিনিসটা ভালোবাসি, সেই দিকে আমাকে মন দিতে হবে। আপনারা দেখবেন যারা ভালো রেজাল্ট করেছে, কত ভালো পড়াশোনা করেছে, কত দিক থেকে কত ভাবে তারা প্রস্তুতি নিয়েছে, অনেক দিন ধরে, একদিনে হয় না।
একটা কথা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাবা মাকে, যাকে শিশু চোখের সামনে দেখছে, তাদেরকে খুব সুন্দর সংযত মানুষ হতে হবে। তারা কিন্তু যা দেখে তাই অনুকরণ করে। শিশুর কোনো বিচার করবার ক্ষমতা নেই, সেই ক্ষমতাটা অনেক বড় হয়ে আসে। ঠিক বা ভুল আমি যেটাই দেখছি আমি সেটাই করতে থাকি আমি যখন শিশু থাকি। আপনি নিজে অনেকক্ষণ ফোন দেখছেন আর বাচ্চাকে বলবেন যে না, ফোন খুব খারাপ, সে শুনবে? ওইটা তো মনেই ও নিতে পারবে না, ও চোখে যা দেখছে। চাইল্ড সাইকোলজি একটা সম্পূর্ণ আলাদা জিনিস। বাচ্চা চোখে যা দেখে তাই করতে চায়, ভালো মন্দ বিচারের ক্ষমতাটাই তার তখন থাকে না। আপনার খাওয়া পড়া, আপনার জীবনযাপন ওদের সামনে যেন আদর্শের মতন থাকে। আমাদের মঠের একজন মাতাজি ছিলেন, যিনি এই নিবোধত পত্রিকা করেছিলেন, বেদান্ত প্রাণা মাতাজি। এরকম মানুষ আমরা খুব কম দেখেছি, যেমন পণ্ডিত তেমনি গানে তেমনি রান্নায়, মানে কিসে কি যে তিনি জানেন না তা জানি না, সেটা আলাদা কথা। সবকিছু ছাপিয়ে তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। এত ভালো মানুষ আমরা জীবনে খুব কম দেখেছি। তো সেই মানুষটি বলতেন, তিনি তার ছোটবেলায় বাবা মাকে, তারাও খুব পড়াশুনোর মানুষ, বলতেন যে বাবা মাকে আমি কোনোদিন সাংসারিক কোনো কথা বলতে শুনিনি। কি বাজার হবে, কি রান্না হবে, যা হলো হলো। তারা সবসময় বড় বড় কথা বলতেন। বড় বড় মানে ওই আহ, শেলি, কিটস, শেক্সপিয়ার, কালিদাস, রবীন্দ্রনাথ, সবার তুলনামূলক আলোচনা এই বাড়িতে এই শুনতে শুনতে তারা বড় হয়েছেন। তো আমরা কিন্তু মাতাজিকে প্রায় 13-14 বছর খুব কাছ থেকে দেখেছি। মাতাজির মুখেও আমরা কোনোদিন একটাও অবান্তর কথা শুনিনি। এটা চেষ্টা করে করতে হবে না, তার স্বভাবেই হয়ে যাবে। তাকে শেখাতে হবে। সে যখন খাবে, এই খাওয়াটা যেমন বললাম, সে একটা কথা বলল, আপনি সঙ্গে সঙ্গে ধরুন এই কথাটা তুমি কেন বললে, এরকম বলতে নেই, কারুর সম্বন্ধে এইভাবে বলতে নেই, কারুর মনে লাগে এমন করে বলতে নেই। আমাদের শ্রী শ্রী মা যেমন বলেছেন যে কেউ যদি খোঁড়া, কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোঁড়া হলে কি করে, বলতে নেই, কি বলতে হবে, তোমার পাটি অমন মোড়া হলো কি করে। এইরকম ছোট্ট ছোট্ট শিক্ষা। কারুর মনে আঘাত দিয়ে কথা বলতে নেই, সকলের মধ্যে ভগবান আছেন, কারণটাও বলে দিন কেন আঘাত দিয়ে কথা বলতে নেই। এই জন্যই সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, সকলকে নিয়ে মিলেমিশে চলতে হয়। এইগুলো ছোট থেকে বলতে বলতে, শিখতে শিখতে, শুনতে শুনতে সে বুঝে যাবে। তারপরে যখন সে কোনো বড় কোম্পানির যে কর্তাদের সামনে ভাইবা দিচ্ছে, তখন আর তার চেষ্টা করে কোনো কিছু আরোপ করতে হবে না, অমুক গুণ আমি আরোপ করে অভিনয় করে বলছি সেটা করতে হবে না। তারা এমন ভাবে প্রশ্ন করেন, আপনার মানে স্বতঃস্ফূর্ত উত্তরই বেরোবে। সেই উত্তরটা, আপনার মন যদি তৈরি থাকে, সুন্দর থাকে, আপনার উত্তরটা সেরকমই হবে। খাওয়ার কথা যেমন বললাম সেরকম আসে পড়া, এটাও একটা বেসিক নিড। আমাদের একজন প্রাচীন সন্ন্যাসিনী বলতেন, আমরা যখন প্রথম মঠে এসেছি আমাদের ক্লাসে তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন, যে কাপড়টা তুমি পরছো মনে করে দেখো কেমন করে সেটা হয়েছে। তুলো হয়েছে, তুলো তৈরি হয়েছে, তারপর সেটা মেশিনে বোনা হলো। হয় কোনো মানুষ হাতে বুনলো, নয় কেউ মেশিনে বুনলো। কিন্তু কারুর না কারুর অর্থ, সামর্থ্য, পরিশ্রম তার মধ্যে রয়েছে, মেধা, সবটাই রয়েছে। ভক্তদের টাকায় কেনা হচ্ছে, সেটা তুমি পরছো। তুমি সকালবেলা কাপড়টা মেললে, বিকেলে তুলছো, এই 10 ঘন্টা সে রোদ, জল, হাওয়া সব খাচ্ছে। এতে সুতোর মানে টিকে থাকবার ক্ষমতা কমে যাচ্ছে। তুমি কি সুতো তৈরি করতে পারো? কে তোমাকে অধিকার দিল? এতগুলো লোকের পরিশ্রম, অর্থ, ক্ষমতা, এইগুলোকে তুমি অমর্যাদা করলে। এইভাবে শিশুদের ছোট থেকেই শেখাতে হবে, দরকারের বেশি জিনিস কিসের জন্য তোমার লাগবে। 10টা জামা হলে যথেষ্ট, তার বেশি দরকার নেই। একটা ফল তোমাকে দেওয়া হলো, সেটা তুমি 4 দিন আলস্য করে খেয়ে নিলে, 4 দিনের দিন সে পচে গেল। ওই ফলটা হতে যে গাছটা তার ছিল, মনে করুন একটা আপেল গাছে অনেক আপেল হয়েছে, তাহলে ছোট থেকে ওই গাছটা বড় হতে, তার ফল হতে মনে করুন 10,000 লিটার জল লেগেছে। তুমি জল সৃষ্টি করতে পারো? ওই ফলটা নষ্ট হলো মানে
কতজনের পরিশ্রম, কত জল, কত রোদ তুমি নষ্ট করলে ওই ফলের সঙ্গে। বোঝো, প্রত্যেকটা জিনিসের মূল্য বোঝো। জল, পৃথিবীতে জল শেষ হয়ে যাচ্ছে। জল খরচ করা কিন্তু একেবারে দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। ছোটদেরকে সেটাই বোঝান। মাধবানন্দজির একটা ঘটনা আছে খুব মর্মস্পর্শী। তিনি দেখছেন একজন ব্রহ্মচারী দাঁত মাজছে, কলটা খোলা রয়েছে। তো তিনি বললেন যে এই যে যখন তুমি মুখ ধোবে তখন কল খোলো, ততক্ষণ যে জল পড়ে যাচ্ছে, জল কার? জল ঠাকুরের। এইভাবেই বাচ্চাকে বোঝাতে হবে। সে যদি ভগবানে না বিশ্বাস করে, ঠাকুরই তা বলছি না, যাকে ভালোবাসে, কৃষ্ণ হোক, কালী হোক, শিব হোক, ঠাকুর মা, স্বামীজি, যাকে ভালোবাসে, ভগবানের জল, যদি সে ভগবান নাও বিশ্বাস করে, প্রকৃতির জল, এক বিন্দু জল আমরা কিন্তু সৃষ্টি করতে পারি না, তাহলে সেটাকে নষ্ট করবার অধিকারও আমাদের নেই। প্রত্যেকটা জিনিস যদি এইভাবে আপনি বুঝিয়ে দেন, ছোট থেকেই ও বুঝে যাবে। আজকাল সমাজ কিভাবে, কিসের উদ্দেশ্যে চলছে? প্রাকৃতিক জিনিস রক্ষা করবার জন্য। আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু অধিকাংশই কোনো না কোনো জৈব জিনিস থেকে হচ্ছে, সেই জন্য তাকে রক্ষা করতে হবে। এটা নিয়ে একটা আলাদা সায়েন্সই গড়ে উঠেছে। আমাদের একটি পরিচিত মেয়ে, সে খুব নামি একটা রং কোম্পানি, এখন লিডিং একটা পেন্ট কোম্পানি, তার তাতে খুব উচ্চ পদস্থ অফিসার হয়েছে। সে আমাদের গল্প করে যে কি করে তার পদোন্নতি হলো। না, তারা দেখছে যে কে কে আমাদের কস্টিং কমিয়ে দিচ্ছে। এই মেয়েটি প্রচন্ড বুদ্ধি, লেখাপড়ায় খুব ভালো। সে ঝর্তি পড়তি যে জিনিসগুলো ফেলে দেওয়া হবে সেইটা দিয়ে কতগুলো রঙের বালতি বানিয়ে ফেললো। যে জিনিসগুলো কাজে লাগতো না ফেলে দিতে হতো। তার ফলে কি হলো? কয়েক কোটি কস্টিং ওদের কমে গেল। এইরকম ভাবে প্রত্যেক বছরই করছে করছে আরো কি করে খরচ কমানো যায় এবং প্রোডাক্ট বাড়ানো যায়, আর হু হু করে তার পদোন্নতি হয়ে যাচ্ছে। তো এই যে সাফল্য, এটা কিন্তু শুধু সফলতার জন্য নয়, মন থেকে আমাদের ওটা বুঝতে হবে, যাকে আমরা বলি জব স্যাটিসফ্যাকশন। সেটা আপনার হবে তখনই যখন আপনি কাজটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন, নিজে প্রাণ মন দিয়ে কাজটা করতে পারবেন। সেটাই আপনার সফলতার একটা সোপান হবে। ভালো ভালো চিন্তা করতে, এই যে বললাম বাজে চিন্তা বন্ধ, তাহলে মন তো আর স্তব্ধ নয়, মন কখনো চিন্তা ছাড়া থাকতে পারে না। কি চিন্তা সে করবে? ভালো চিন্তা করবে। ওই ভালো চিন্তার রসদ তাকে যোগান দিয়ে দিন। সেখান আমি আমার মনের এমবডিমেন্ট, আমি ভালো থাকবো, যে আমার জীবন ভালো করে তৈরি করে দেবে। চিন্তার উপর নির্ভর করে আমি যা হতে চাই তা হতে পারি। যেমন খাওয়া পড়া, আমি কালকে মনে করেছি যে একটু ধরুন খিচুড়ি করে খাবো, তাহলে খিচুড়ি করতে যা যা লাগে, খিচুড়ির মধ্যে যা দেব, এই সবটা আমি আজকে বাজার করে আনবো। আমি প্ল্যান করে রাখছি যে অফিস থেকে ফেরার সময় এটা এটা আমি কিনবো, কাল সকালে আমি ওই জিনিসটা সেদ্ধ করে রাখবো, তারপর দুপুরবেলা ওটা রান্না করে খাবো। সেরকম পড়া, আমি ওই রকম একটা অমুক জিনিস পড়তে চাই, আমি হয় দর্জিকে তার দোকানে গিয়ে মাপ দিয়ে বানালাম, এই আমার পছন্দ মতন একটা কাপড় কিনলাম। তাহলে এই খাওয়া পড়াটা যেমন আমার পরিকল্পনা মাফিক চলে, সেই রকম সমস্ত জীবনটাও পরিকল্পনা মাফিক চলবে যদি আমি তাকে চালাতে চেষ্টা করি। এইটা শিশুকে প্রথম থেকেই বুঝিয়ে দিতে হবে। এবং কত শারীরিক প্রতিবন্ধকতা জয় করে করে কত মানুষ সব ক্ষেত্রে সফল হয়েছে, সেই গল্পগুলো তাকে শোনান, যাতে সে বুঝতে পারে ইচ্ছা শক্তির জয় সর্বত্র। আর কি, সে যদি ভগবানকে ভালোবেসে থাকে, চেষ্টা করুন যাতে বাসে। যদি সে ভালোবাসে, তাহলে তার সঙ্গে যে এই ছোট্ট বাচ্চার একটা যোগ আছে, সেটা তাকে বুঝিয়ে দিন। ভগবান সর্বশক্তিমান, তিনি সব পারেন। তিনি আমাদের পেছনে সমুদ্রের মতন, আর তিনি আমাদের রিজার্ভয়ার, আমরা সবাই ছোট ছোট কল। কলের কতটুকু ক্ষমতা, কল থেকে কতটুকু জল পড়ে, কিন্তু তার পেছনে ওই বিশাল রিজার্ভয়ার আছে। সেই রকম ভগবানের শক্তি আমাদের সবার সঙ্গে আছে, আমরা যে কেউ লিঙ্ক করতে পারি, সেই শক্তি পাবো। এইটা তাকে বুঝিয়ে দিন। ভগবান অনন্ত, ভগবান সর্বশক্তিমান, ভগবান সকলের ভালো করেন।
এইরকম তার ছেলে আমিও অনন্ত, আমিও পূর্ণ। আমার কোনো আহ, অপূর্ণতা, কোনো ক্ষুদ্রতা, কোনো তুচ্ছতা থাকতে পারে না। এই কাজটা আমি কি করে করতে পারি? আমি ভগবানের ছেলে হয়ে এটা করতে পারি না। এরকম তাকে চিন্তা করতে শেখান। চিন্তার এত শক্তি, জড় বস্তুতে পর্যন্ত তা সঞ্চারিত হতে পারে। পাণ্ডেরপুরে বিঠ্ঠল আছেন, তাকে ভালোবেসে অনেক মানুষ জীবন কাটায়, যেমন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, সেই রকম। তো এই বিঠ্ঠলজি শ্রীকৃষ্ণেরই একটা রূপ। তার একজন সাধিকা ছিলেন কয়েকশো বছর আগে, তিনি অন্যের বাড়িতে জীবিকা নির্বাহ করতেন কাজ করে। তো একবার কি একটা পরিস্থিতিতে তাকে, মানে তিনি ঠিক কাজ করেননি, সবসময় মন্দিরে যাচ্ছেন, ভজন করছেন, এইরকম একটা অভিযোগ উঠলো তার বিরুদ্ধে। তো তিনি তখন বললেন যে আমি কিন্তু যা করবার আমি তাই করেছি, আমি কাজে ফাঁকি দিইনি। ওই ঘুঁটেগুলো তুমি দেখো, আমার যেগুলো দেওয়া ঘুঁটে, যে প্রত্যেকটা ঘুঁটে জপ করছে, ঘুঁটে হাতে ধরলেই শুনতে পাবে ঘুঁটের মধ্যে থেকে নাম উঠছে বিঠ্ঠল 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 বিঠ্ঠল। এবং এটা সত্যি হয়েছিল, এগুলো সত্যি। জপের এত শক্তি, চিন্তার এত শক্তি, যে সামান্য বস্তুতে পর্যন্ত সেটা সঞ্চারিত হয়। তাহলে আমাদের শরীর মনে হবে না? যে মানুষ সবসময় উচ্চ চিন্তা করে, ভালো চিন্তা করে, আমার শরীর মন সেটা রেডিয়েট করবে। আমি সবসময় অসীমের আনন্দের একটা বাতাবরণ সর্বত্র বয়ে নিয়ে যাব। আর সকলকে মূল্য দিতে হবে, ভদ্র ব্যবহার, এগুলি সব আমাদের মূল্যবোধ। উইলিয়াম জেমস আর পরবর্তীকালে আধুনিক যারা সাইকোলজিস্ট, তারা দেখিয়েছেন যে মানুষ সফল হতে চায় কারণ সাফল্য তাকে নিজের চোখে মূল্যবান করে তোলে। সাফল্য মানে আমি পারি, এই কাজটা আমি পারি, আমি যোগ্য, আমার অস্তিত্ব অর্থবহ। এই অনুভূতিগুলো কিন্তু মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। এমন হতেই পারে সে পারলো না কোনো একটা কাজ, একই বিষয়ে হাইয়েস্ট নম্বর সবাই তো পাবে না, তাহলে তাকে ভেঙে পড়লে চলবে না। মানে আপনি এমন ভাবে তাকে সাপোর্ট দেবেন সে ভেঙে না পড়ে। বকলে তো মনোবল ভেঙেই যায়। তাকে বলুন যে তুমি এটা পারো না, কিন্তু আর কিছু তুমি পারো। সে কি পারে ভালো করে সেটা খুঁজে বের করতে হবে। এই পারার উপর সবকিছু নির্ভর করছে। সবসময় পজিটিভিটি, সবসময় তাকে বলুন যে তুমি সব পারো, এইটা পারো না, এইটা পারলে না, তুমি আর কিছু পারো। কিন্তু যাতে তোমার, এই নারায়ণ সান্যাল সাহিত্যিক, তার বাবা তাকে বলেছিলেন, ইঞ্জিনিয়ার পড়তে বাধ্য করেছিলেন তার বাবা। তিনি একেবারেই, মানে একেবারে সাহিত্যের লোক, তো ছোটবেলা থেকে কখনো চাননি যে ওই পড়াশুনোর জগতে যাবেন, মাপজোখের জগতে যাবেন। কিন্তু বাবা বলেছিলেন যে আমি চাই তোমার পেটের উনুনটা যেন রোজ ঠিক ঠিক জ্বলে। তো নারায়ণ সান্যাল পরে লিখছেন, তার বাবা অনেক বড় ছিলেন বয়সে তার থেকে, তিনি যখন লেখালেখি করতে আরম্ভ করছেন, সম্মান পাচ্ছেন, তার বাবা সেটা দেখে যেতে পারেননি। তো আক্ষেপ করে লিখেছেন যে আমার বাবা দেখে যেতে পারেননি, কিন্তু তার কথাতেই আমি আজকে ইঞ্জিনিয়ার, এবং সত্যি আমার পেটের উনুনটা জ্বলবার একটা ব্যবস্থা হয়েছিল। আমাদের সময় হয়ে গেছে। আহ আরো অনেক কথা ভেবেছিলাম আর একদিন বলা যাবে। আমি শুধু একটাই কথা বলে শেষ করছি, যে এই সব কিছুর ওপর বাবা মার প্রার্থনা। কেননা বাবা মায়ের মনের মধ্যে যে আরতি থাকে সন্তানের জন্য, সেটা কিন্তু আর কেউ পাবে না। আমরা সব জায়গায় যাই, বিশেষ করে বইমেলায় প্রত্যেক বছর, সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধুদের সঙ্গে দেখা হয়, এবং অনেকদিন অনেক বছর পর দেখা হচ্ছে, তারাও চেনে। এবং মানে ভুল করে অভ্যাসবশত একবার তুই বলে ফেলছে, তারপরেই তুমি বলছে, তারপরেই আপনি বলছে, একই কথা তিনবার করে বলে। কিন্তু সবসময় ওই জিনিসটা আমি দেখি, যে তারা বলে যে আমার একটি ছেলে আছে বা আমার একটি মেয়ে আছে, তাকে একটু আশীর্বাদ করিস যেন সে ভালো থাকে। কিছুদিন আগে একজন ভক্তের বাড়ি গেলাম, তো তার যে কাজের মেয়েটি অত্যন্ত সেবা ভাব, কত রকমের সেবা করলো। চলে আসবার সময় প্রণাম করে বলছে, মা, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ছেলে, আহ, সে যেন ভালো থাকে, আপনি একটু বলুন সে যেন ভালো থাকে, আশীর্বাদ করুন। এই কথাটা সে জানে না, খুবই সাধারণ মেয়ে। কিন্তু আমি দেখি যে আহ, মানে অত্যন্ত অত্যাধুনিক জামা কাপড় পরা, অত্যাধুনিক বাবা মা আজকের প্রজন্ম, তারাও পর্যন্ত ওই বইমেলায় টইমেলায় বিশেষ করে যখন দেখা হয়, তারা একটু দুটো কথা বলবার পরেই ওই একই কথা বলে, যে মাতাজি,
একটু আপনি প্রার্থনা করবেন, আমার বাচ্চা আছে, দুটো বাচ্চা আছে, তারা যেন ভালো থাকে। তা আমি সবসময় দেখি যে ধনী দরিদ্র বা যে পেশায় যে যে পরিস্থিতিতে আছে, বাবা মায়ের কিন্তু ওই চিরন্তন একটাই প্রার্থনা। কেউ বলেন না যে আমি যেন ভালো থাকি, মাতাজি আমি ভালো থাকি, যেন কোনো বাবা মাকে বলতে শুনলাম না আজ পর্যন্ত। সবাই বলেন আমার ছেলেটি যেন ভালো থাকে, আমার ছেলেরা যেন ভালো থাকে, আমার মেয়েরা যেন ভালো থাকে। এই কালকেই বইমেলায় আহ, সেই কলেজে পড়তো একটি ছাত্রী, দেখা হয়েছে, ছুটে এসে প্রণাম করলো, দিদি আমার একটা মেয়ে হয়েছে, আহ, ফোন ফোনের ছবি দেখাচ্ছে, আপনি একবার দেখুন ও যেন ভালো থাকে। এই বাবা মায়ের যে মনের একটা আকুলতা আছে সন্তানকে ভালো করবার জন্য, এইটা কিন্তু কেউ নিতে পারে না। প্রত্যেক বাবা মায়ের নিজের সন্তানের জন্য আছে, আমাদের শ্রী শ্রীমায়ের প্রত্যেকের জন্য একই রকম ছিল, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। তো এই যে প্রার্থনা, আপনারা এই এই প্রার্থনাটাকে যদি রাখেন সব সময় ঠাকুরের চরণে, মায়ের চরণে, স্বামীজির চরণে, আপনি যাকে বিশ্বাস করেন তার চরণে, প্রার্থনার চেয়ে আর জিনিস নেই। ঠাকুর মা সবাই বলে গেছেন যে প্রার্থনা তিনি 100 বার শোনেন। সবকিছুর ওপর আমাদের ঠাকুর মা স্বামীজি আছেন, তাদের আন্ডারেই আমরা সকলে, তারা যুগ দেবতা, তাদের কাছে প্রার্থনা করলে সব হবে। আর একটা কথা বলে শেষ করছি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জেমস বলেছেন, আমার প্রজন্মের সবচেয়ে বড় আবিষ্কার এই যে কোনো বড়, এত কিছু আবিষ্কার করেছে বিজ্ঞান, কিন্তু এই সব কিছুকে তুচ্ছ করে তিনি বলছেন যে মানুষ তার মনের ভাবের পরিবর্তন করে তার জীবনকে পরিবর্তিত করতে পারে। এটা সবচেয়ে বড় কথা। আজ বিজ্ঞান বলছে এই কথা, যে বাইরের জগৎ নয়, মানুষের মনের পরিবর্তনটাই আসল পরিবর্তন। মূল্যবোধ মানুষের মনকে সুন্দর করে দেবে, মানুষের জীবনকে সুন্দর করে দেবে। আর সেই সুন্দর মনের পরিচয় সেই মানুষটা যেখানে যাবে সকলেই পাবে, সেখানেই তার জয়, সেখানেই তার সাফল্য। প্রার্থনা করি আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা সফল হোক, তাদের মন সুন্দর হোক, তাদের জীবন মূল্যবোধে পরিপূর্ণ হোক। মাতাজিকে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের জানিয়ে রাখা যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন থেকে যেমন উদ্বোধন ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, তেমনি শ্রী সারদা মঠের নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত পত্রিকা হচ্ছে নিবোধত। স্থানীয় রামকৃষ্ণ মঠ মিশনের অনেক শাখা করে বা কোনো একটা গ্রুপে যদি 50 জন বা 100 জন মতন হন, তাহলে নিবোধত পত্রিকার সাবস্ক্রিপশন আপনারা করতে পারেন। আর খুব সম্প্রতি কিছুদিন আগেই পরম পূজনীয়া প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির একটি অসাধারণ স্মৃতিমূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেটি পূজনীয়া প্রব্রাজিকা আপ্তকাম প্রাণা মাতাজির সম্পাদনাতেই প্রকাশিত হয়েছে। সুতরাং এই দুটি ঘোষণা এবং মাতাজিকে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। মাতাজি যা যা বললেন, একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক হিসাবে আমরা প্রতিনিয়ত সেইটি ফেস করছি। যে সফট স্কিলের কথা বললেন, কম্পিউটার জগৎ, আইটি জগতের চাকরি পাওয়ার জন্য কোম্পানিরা এসে প্রথম জিজ্ঞেস করেন তুমি বাড়তি কি কি জানো, পড়াশোনার বাইরে কি কি জানো। এবং সেটি দুর্ভাগ্য যেই কলেজগুলি সেই ট্রেনিং এর জন্য কয়েক লক্ষ টাকা অ্যারেঞ্জ করেন বিভিন্ন আউটসোর্সিং কোম্পানিকে দিয়ে, কিন্তু তাতে উপস্থিতির হার 10% থেকে 20%। ছেলেমেয়েরা ক্লাসেই যেতে চায় না।